আমার সাথে চিঠি লিখেছিলেন। ওই চিঠিতে তিনি আরো বলেছিলেন সোনিয়াজির ঘনিষ্ঠ অনুগামীদের কাছে গিয়ে সব নথি নিয়ে দরবার করতে, তাহলে তাদের বরাত পাকা হয়ে যাবে। এই চিঠি প্রকাশ্যে আসতেই ফের অস্বস্তিতে কংগ্রেস। 2008 সালের মার্চ মাসে ক্রিশ্চিয়ান মিশেল নামে ওই মধ্যস্থতাকারীর লেখা চিঠিটি ইতালির আদালতে পেশ করার পরই তা ফাঁস হয়ে যায়। এক বৈদ্যুতিক সংবাদ মাধ্যমের দাবি, চিঠির প্রতিলিপি ও পুরো বয়ান তাদের হাতে এসেছে। তাৎপর্যপূর্ণভাবে ওই চিঠিতে সোনিয়া গান্ধীর ঘনিষ্ঠ হিসেবে উল্লেখ করা হয়েছে মনমোহন সিং, প্রণব মুখোপাধ্যায়, আহমেদ প্যাটেল, বীরাপ্পা মৌলি, এম.কে. নারায়ণন, বিনয় সিং, অস্কার ফার্নান্ডেজের নাম। সোমবার থেকে শুরু হতে চলেছে বহু চর্চিত স্পেকট্রাম নিলাম প্রক্রিয়া। রবিবার এমনটাই নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। এদিন একটি বিশেষ শুনানিতে দেশের টেলিকম কোম্পানিগুলির করা স্থগিতাদেশের আবেদন খারিজ করে দিয়ে এই নির্দেশ দেয় আদালত। যদি সরকারের তরফে স্পেকট্রাম নিলামের দর বাড়িয়ে ৪৯,০০০ কোটি টাকা করার প্রতি চ্যালেঞ্জ জানিয়ে টেলিকম সংস্থাগুলি করা আবেদনটি গ্রহণ করা হয়েছে। টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল, ভোডাফোন, লোপ এবং আইডিয়ার তরফে আদালতে আবেদন জানানো হয়েছিল স্পেকট্রাম নিলাম প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি করার এবং তাদের লাইসেন্সের সময়কাল অতিরিক্ত 10 বছর বৃদ্ধি করার। দেশের পর এবার আম আদমি পার্টির লক্ষ্য রাজ্য স্তরে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতাদের নাম প্রকাশ করা। দেশের শতাধিক প্রথম সারি নেতাকে দুর্নীতিগ্রস্ত বলে ইতিমধ্যেই দেশ জুড়ে সমালোচনার মুখে পড়েছে আপ। তার মধ্যেই রবিবার মহারাষ্ট্রের আপ সদস্য সুভাষ ওয়ারি বলেন তারা রাজ্য স্তরেও বেশ কয়েকজন দুর্নীতিগ্রস্ত নেতার নাম প্রকাশ্যে আনবেন। দেশের বিভিন্ন রাজ্যে এমন বহু নেতা আছেন যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। লোকসভা নির্বাচনের পরে মহারাষ্ট্র এবং হরিয়ানায় বিধানসভা নির্বাচন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই দুই রাজ্যকে পাখির চোখ করতে চাইছে আপ। শুক্রবার আপের প্রকাশ করা দুর্নীতিগ্রস্ত নেতাদের তালিকায় রয়েছে কংগ্রেস, বিজেপি সহ বিভিন্ন দলের অনেক হাই প্রোফাইল নেতা। আগামী 10 দিনের মধ্যে যদি দিল্লির বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলি তাদের বকেয়া অর্থ এনটিপিসিকে না মিটিয়ে দেয়, তবে দিল্লির 3টি প্রধান বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলিকে বিদ্যুৎ সরবরাহ করা বন্ধ করে দেওয়া হবে 11 ফেব্রুয়ারি থেকে। রবিবার এমনটাই নোটিশ পাঠালো এনটিপিসি। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা হল বিএসইএস রাজধানী, বিওয়াইপিএল। বিএসইএস রাজধানীর বকেয়া অর্থ হল 271 কোটি টাকা এবং বিওয়াইপিএল এর বকেয়া অর্থ হল 179 কোটি টাকা। শনিবার এই দুই সংস্থা রাজধানীতে 6 থেকে 8% বিদ্যুতের মাশুল বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারই মধ্যে এনটিপিসির এই নোটিশের জেরে 10 দিন পর সারা রাজধানী অন্ধকারে মুখ থাকতে চলেছে বলে অনুমান করা হচ্ছে। সব জল্পনার অবসান ঘটিয়ে শেষমেশ ইউপিএ জোটেই থাকছে শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি। রবিবার এমনটাই জানালেন খোদ এনসিপি প্রধান শরদ পাওয়ার। বেশ কয়েকদিন ধরেই দেশের রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছিল যে আগামী লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে সম্ভবত জোট বাঁধতে চলেছে এনসিপি। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর সঙ্গে শরদ পাওয়ারের গোপন বৈঠকের খবর প্রকাশিত হয় এক মারাঠি দৈনিক সংবাদপত্রে। এদিন সেই সব জল্পনার অবসান ঘটিয়ে স্বয়ং শরদ পাওয়ার জানান কোনো নির্দিষ্ট সময় দেওয়া হচ্ছে না কংগ্রেসকে। তিনি বলেন বিজেপির মতাদর্শের সঙ্গে তাদের দলের মতাদর্শের বিস্তর ফারাক, তাই জোট গঠনের কোনো সম্ভাবনাই নেই। আপনি দেখছেন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ। নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ নেটওয়ার্ক আর কেরিয়ার কথা নিয়ে আপনাদের সঙ্গে আমি প্রবীর। আর আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট কেরিয়ার কাউন্সিলর মিস্টার জি জয়শঙ্কর। আমরা তাকে অর্থাৎ মিস্টার জি জয়শঙ্করকে আমাদের এই হাই নিউজে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আমি ছোট্ট কয়েকটা কথা আগে বলে দিই, তারপর আমরা সরাসরি অনুষ্ঠানে চলে যাব। আমরা সাধারণত জানি যে মাধ্যমিক অর্থাৎ স্কুল ফাইনাল ক্লাস 10 পাস করবার পরই আমরা সাধারণত কেরিয়ার সম্বন্ধে একটু সচেতনতা অবলম্বন করে থাকে। সায়েন্স, আর্টস, কমার্স কিংবা অনেক জায়গায় আছে যারা এমনি পড়াশোনায় করতে চান তারা ইকোস্ট্যাট ম্যাথ বলে একটা বিষয় আছে, সেটা নিয়েও পড়েন। অনেকে আবার ইকোনমিক্সও সাবজেক্ট রাখে, এরকম বিভিন্ন রকম সাবজেক্ট আছে এবং সেই সমস্ত নিয়ে তারা পড়াশোনা করে থাকেন। তারপরে হায়ার সেকেন্ডারি ক্লাস 12, তারপরে সেক্ষেত্রে তারপরে কলেজ। কেউ কেউ সায়েন্সেই থেকে যান, কেউ কেউ হয়তো সায়েন্স থেকে খারাপ নম্বর পান, যেহেতু পরবর্তীকালে হয়তো আর্টসে কিংবা কমার্সেও ফিরে আসেন। অনেকে আবার কমার্সেও পড়াশোনা করছেন পরবর্তীকালে, অর্থাৎ কলেজ লাইফে গিয়ে, অর্থাৎ হায়ার সেকেন্ডারির পর তারা হয়তো অনেকে আর্টসে ফিরে যান। এটা গেল তো এমনি স্বাভাবিকভাবে নর্মাল যে সমস্ত পড়াশোনাগুলো হয়, এবং টেকনিক্যাল স্টাডিজও অনেক কিছু রয়েছে। অনেকে মাধ্যমিকের পরেই তারা সেই সমস্ত বিভিন্ন দিকে ঢুকে যান এবং তারপরে নিজেদের কেরিয়ার সম্বন্ধে তারা কেরিয়ার গড়তে থাকেন। এখন ঘটনা হলো গিয়ে আমাদের সঙ্গে যিনি রয়েছেন মিস্টার জি জয়শঙ্কর, প্রায় 15 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে 3 লক্ষেরও বেশি ছাত্রছাত্রীকে কাউন্সেলিং করেছেন। তাদের মধ্যে অনেকেই এই মুহূর্তে সুপ্রতিষ্ঠিত, অনেকেই বা আবার সেই লক্ষ্যে অবিচলভাবে এগিয়ে চলেছেন।
এখনো অনেকে আছেন যারা হয়তো সবে কাউন্সেলিং করিয়েছেন এবং তারা সেই অনুযায়ী অর্থাৎ নার মতামত অনুযায়ী নিজেদের কেরিয়ার করছেন, পড়াশোনা করছেন। এবং এই অনুষ্ঠান চলাকালীন আপনারা সরাসরি আমাদেরকে ফোন করতে পারেন এবং বিশিষ্ট কেরিয়ার বিশেষজ্ঞ যিনি রয়েছেন বা কেরিয়ার গাইড যিনি রয়েছেন মিস্টার জি জয়শঙ্কর, তাকে সরাসরি আপনার কেরিয়ার নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন। চলে যাব একদম বেসিক জায়গায়, ঠিক কোন সময় অর্থাৎ কোন বয়সে এবং কোন ক্লাসে পড়াকালীন কেরিয়ার সম্বন্ধে প্রত্যেকটি ছাত্রছাত্রীর সচেতন হওয়া উচিত মিস্টার জয়শঙ্কর? এটা আমি সব যারা এই প্রোগ্রামটা দেখছেন তাদের জন্যই বলছি। মূলত হচ্ছে মানুষের 13.5 থেকে 14 বছরের বয়সের মধ্যে তাদের যে সাইকোলজিক্যাল মেকআপ, হ্যাঁ, সেটা একটা স্টেডি স্টেটে চলে আসে এবং সেইখানে গিয়ে তাদের দক্ষতা, তাদের রুচি এবং তাদের যে ব্যক্তিত্ব মানে ইন্টারেস্ট, পার্সোনালিটি এবং অ্যাপটিটিউড, তার ভিত্তিতে তার কেরিয়ারটাকে ডিসাইড করাটা খুব দরকার হয়ে পড়ে যাচ্ছে। মানে আগে আমরা যখন বড় হয়েছি, সত্যি কথা বলতে গিয়ে প্রবীর, খুব কম কেরিয়ার অপশন ছিল, হয়তো 15-20টা কেরিয়ার অপশন মানে হাতে গুনতে পারতাম। এখন যখন বসে বসে দেখি 4000-এর ওপর কেরিয়ার চয়েসেস আছে। সুতরাং আজকে একটা 14 বছরের ছেলে মেয়ে সে যখন একটা ডিসাইড করছে, 14 বছর মানে বুঝতেই পারছেন ক্লাস 8-এ পড়ে, ক্লাস 7-8-এ পড়ে। এবার ক্লাস 8-এ গিয়ে তাকে কিন্তু ঠিক করতে হচ্ছে যে সে কোন লাইনে যাওয়া উচিত, এবং যত আগে থেকে সেটা ও ডিসাইড করতে পারে তত কিন্তু ওর জীবনে সুবিধে। সত্যি কথা বলতে কি ওর জীবনটা সুটেবল, হ্যাপি এবং কমফোর্টেবলি যেতে পারে। নইলে কি হচ্ছে, ওরা ট্রায়াল অ্যান্ড এরারের মাধ্যমে বিভিন্ন চেষ্টা চলছে, এই টিউশনের প্রবলেম, তারপর ওই টিউটোরিয়ালস, তারপর এই এক্সাম প্রিপারেশন, ওই এন্ট্রান্স এক্সামের প্রিপারেশন, এগুলো তো আছেই। মানে এই সব মিলে আর কি বাচ্চাদের যে বেসিক জীবনটা সেটা কিন্তু অনেকখানি স্ট্রেসড হয়ে দাঁড়াচ্ছে, সেটা একটা জিনিস দেখা যাচ্ছে আজকাল। সো ওই কারণে একটু কেরিয়ার প্ল্যানিংটা এই 14 বছর বয়সের আগে পেছনে করে নেওয়াটা খুব দরকার হয়ে পড়েছে। এবং দেখতেই পারবেন সিবিএসসি এবং আইসিএসসি বোর্ডে, হ্যাঁ, সিবিএসসি এবং আইসিএসসি বোর্ডে ক্লাস 8 থেকে অনেক স্কুলেই এবং বোর্ড থেকে কিন্তু অনেকগুলো গ্রুপ করে দিয়েছে। মানে অনেক ছেলেমেয়েরাই আসে যারা হয়তো অঙ্কতে মানে একটু কাঁচা, আর ক্লাস 9-10-এ গিয়ে কিন্তু অঙ্কটা ওরা ছেড়ে দিতে পারবে। এই সুবিধাটা হচ্ছে এখন, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কিন্তু নেই, এগুলো কম্পালসারি এখন। হ্যাঁ, 9-10-এ কম্পালসারি। এখন অনেক বাবা মাই চায় না 9-10 পর্যন্ত একটু অন্তত অঙ্কটা শিখে রাখুক, সেই জিনিসগুলো তো আছেই। মানে সত্যি কথা বলতে গিয়ে কিছুটা বাবা মার ইনফ্লুয়েন্সটা তো বিরাট বেশি প্রযোজ্য এইসব, অ্যাটলিস্ট 15-16 বছর বয়স পর্যন্ত, মানে মাধ্যমিকটা পেরোনো পর্যন্ত তো বাবা মার ইনফ্লুয়েন্সটা একটা বিরাট ইনফ্লুয়েন্স খেলেই। তো সেটা তো আছেই, তার সত্ত্বেও মানে আর কি এই অ্যাডভান্টেজগুলো দেওয়া হচ্ছে। এবং ভোকেশনাল ট্রেনিং যেগুলো, যেটা আপনি বলছিলেন যে 11-12-এ গিয়ে বিভিন্ন সায়েন্স, কমার্স, আর্টস, এখন তো ক্লাস 8 মানে নন ম্যাট্রিকুলেটের পরেও অনেকগুলো কেরিয়ার অপশন আছে। যারা হয়তো বই পড়তেই ভালোবাসে না, হাতের কাজ ভালো পারে, তাদেরও কিন্তু কেরিয়ার প্রচুর অপশন আছে। তো সেখানে আমি যদি ধরুন আরও 3-4 বছর ওদেরকে টেনে টুনে স্কুল সিস্টেমে নিয়ে যাই, সেই ছেলে মেয়েটা কিন্তু পুরো ডিপ্রেশনে চলে আসছে। কিন্তু ওর মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টটাকে যদি আমরা আগে যদি বুঝে নিতে পারি এবং সেই ক্যারিয়ারের দিকে নিয়ে যেতে পারি, সেই ছেলেটা তো কিংবা মেয়ে নিজের পায়ে দাঁড়াতে পারবে। একটা কোনো কাজ করে সেই কাজটাতে ও ভালো করে কাজটা করে নিজেই দাঁড়াতে পারবে। সেই অ্যাডভান্টেজগুলো কিন্তু হারিয়ে ফেলছে। এবং সেটার কারণ অবশ্যই হচ্ছে গিয়ে আমার মনে হয় পারিপার্শ্বিক পরিবেশ এবং অবশ্যই বাবা মা, যে একটা অন্তত ডিগ্রি থাকবে না, এটা বলে থাকে। কিন্তু বিদেশ কিন্তু মানে আই মিন ফরেন কান্ট্রিগুলো কিন্তু এই নিয়মটা ফলো করে থাকে। হ্যাঁ, ফরেন কান্ট্রি বলতে আরো ছোটবেলা থেকে মনে হয় এই জায়গাটার দিকে। হ্যাঁ, এটা কিছুটা আমাদের ইকোনমির একটা ব্যাপার আছে। দেখুন, ফরেন কান্ট্রি বলতে ডেভেলপড কান্ট্রিতে কিন্তু এটা করা যেতে পারে, কিন্তু একটা ডেভেলপিং কিংবা আন্ডার ডেভেলপড কান্ট্রিতে যেখানে আমার বেঁচে থাকাটা হচ্ছে সবচেয়ে প্রথম দরকার, সেখানে কিন্তু আমি গিয়ে এই লাইনটাই পড়বো, তারপর কিছু যদি না হয়, আমার রোজকার রুটিটা যদি না জোগাড় হয়, তাহলে কিন্তু অসুবিধায় পড়ে যাব। সো ওই ব্যালেন্সটা কিন্তু আস্তে আস্তে এখন ইন্ডিয়া ডেভেলপিংয়ের দিক দিয়ে একটু এগিয়েছে বলে এই জিনিসগুলো কিন্তু করা যাবে। এবং বাবা মারাও একটু যদি আগ্রহ দেখায় এই জিনিসগুলো, তো সত্যি কথা বলতে গিয়ে ভবিষ্যতে গিয়ে এই ছেলেমেয়েরা হাসি খুশি থাকবে এবং ভালো কাজ করতে পারবে।
একটা অ্যাভারেজ ডিগ্রি নিয়ে একটা অ্যাভারেজ চাকরি পেলে কি হবে, সে তো একটা কম্প্রোমাইজ পজিশনে চলে যাচ্ছে, এবং সেখানে কিন্তু প্রোডাক্টিভিটিও সাফার করছে, ছেলেমেয়ের নিজের গ্রোথটাও সাফার হচ্ছে। ওয়্যারাস যদি ছেলেমেয়েরা নিজের লাইনে যদি থাকে তাহলে কিন্তু অনেক বেশি আগ্রহ দেখাবে ওই কাজে এবং কাজটাও ভালো করে করতে পারবে, সেইগুলো কিন্তু খুব দরকার হয়ে পড়েছে। আমার মনে হয় এই জায়গাটায় মিস্টার জয়শঙ্কর, আইসিসি বা সিবিএসই আমার মনে হয় অনেকটা এগিয়ে রয়েছে। আপনি এই কথাটা বলে আমি বলছি, কারণ তারা এই যে বলেন হাসি খুশি এবং তার সঙ্গে পড়াশোনা, ওদের যেভাবে ওদের ট্রেন করা হয় একদম শিশুদের একদম ছোট্ট বেলা থেকে, সেই একদম প্রিপ 1 থেকে যাকে বলা হয়, একদম সেই হাসছে খেলছে তার মাধ্যমেই যে পড়াশোনাটা, এটা কিন্তু আমাদের মানে আসছে আমার মনে হয় আস্তে আস্তে সেই জায়গাটা ক্লাস 8 পর্যন্ত পাস ফেল সরিয়ে দিয়েছে। হ্যাঁ, সেগুলো তো অবশ্যই, তবে ওই সেই জিনিসটা আমার মনে হয় আইসিসি বা সিবিএসই তে এই অপশনগুলো অনেক রয়েছে। আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে বয়স সন্ধি আমরা যেটাকে বলেছি, 13 বছর 13.5 বছর বা 14 বছর ক্লাস 8-এ যখন পড়ছে স্টুডেন্ট, বোথ কি মেল কিংবা ফিমেল যেই হোক না কেন ছাত্রছাত্রীরা, তা এক্ষেত্রে মানে তারা কিভাবে জাজ করবে যে আমি কোন দিকে যাব, আমি সায়েন্সের দিকে যাব কি আমি লিটারেচারের দিকে থাকবো, কি আমি হয়তো আমার হিস্ট্রিটা ভালো লাগে কিন্তু আমি হিস্ট্রিতে ভালো নাম্বার তুলতেই পারছি না হয়তো, কিন্তু আমি খুব ভালোবাসি হিস্ট্রি পড়তে। এবার ক্লাস 8 পর্যন্ত একটা 13.5-14 বছর বয়সের ছেলেমেয়েরা অতখানি হয়তো ওদের মানে জ্ঞানবোধটা, মানে সরস্বতী পুজো আসছে, সো ওদের জ্ঞানের প্রাপ্তিটা কিন্তু ওই সীমিত। ওরা কিন্তু ইনফ্লুয়েন্সড হয়ে যায় বাবা মা কি বলছে, বন্ধু বান্ধবরা কোন লাইনে যাচ্ছে। মানে অনেকেই আমি দেখেছি, আমি যেরকম ডিসিশন নিলাম সায়েন্স নিয়ে পড়বো, যেহেতু তখনকার দিনে আর কি সায়েন্স মানে হচ্ছে একটা হায়ার স্ট্যান্ডার্ডের ছাত্র, কমার্স মানে একটু কম, আর্টস মানে তো একদমই কিছুই জানে না আর কি। কিন্তু আর সেটা একটা হয়ে গেল আমাদের একটা কি বলবো একটা স্ট্যান্ডার্ডের ব্যাপার, যে এই ছেলে মেয়েদের সাথে আমিও পড়বো, ওইরকমই একটা ডিসিশন নিয়ে সায়েন্সটা নিয়ে পড়লাম। বাট পরবর্তীকালে সেটা মেইনটেইনই করতে পারলাম না। হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে ইঞ্জিনিয়ারিং পেলামই না, তারপর তার কি হবে। সো এই জিনিসগুলো আছে। সেকেন্ড হচ্ছে যে মানে মার্কস কত পাওয়া যাচ্ছে সেটার উপর একটা ডিসিশন পয়েন্ট আছে, এবং থার্ড হচ্ছে বললাম যে পেরেন্টস রিলেটিভস যা বলছে। চতুর্থ হচ্ছে মার্কেটের কি ট্রেন্ড। আপনি দেখবেন যে 1980-র ওই ডিকেডটাতে সবাই ইঞ্জিনিয়ার হতে চেষ্টা করেছিল, 1990-এর ডিকেডটা দেখবেন সবাই কম্পিউটার নিয়ে পড়াশোনা করছে, 2000-এর যে কোনো ছাত্রছাত্রীকে জিজ্ঞাসা করবেন কি করবে, এমবিএ করব। ওই ছেলেমেয়ের মধ্যে তো এমবিএ মানে ম্যানেজার হওয়ার দক্ষতা থাকা চাই, তারপর তো এমবিএ করে লাভ আছে। এই যে বেসিক এলিমেন্টগুলো, এটা একটা ট্রেন্ডের সাথেও চলার একটা সীমাবদ্ধ, মানে কোথায় বেশি চাকরি, মানে আলটিমেটলি হচ্ছে যদি কেন এইসব পড়াশোনা করছি, আলটিমেটলি একটা পেশাতে ভর্তি হওয়ার জন্য। এই পেশাতে আসার জন্য যে রাস্তাটা, সেটা তো আমাকে দিয়ে শুরু হচ্ছে, সে অন্যকে দেখে তো আমি চালাতে পারবো না। মানে আপনি যেরকম স্যুটটা পরে আছেন, সেই স্যুটটা তো আমার হয়তো স্যুট করবে, মানে আমার সাইজে আসবে না, আমার সাইজটা তো আমাকে নিজে বুঝতে হবে। এই জিনিসটা হচ্ছে বোধহয় ক্যারিয়ার প্ল্যানিংয়ে এটা খুব জরুরি হয়ে পড়েছে, মানে এবং সেটা ওই সময় করা উচিত। কিন্তু মিস্টার জয়শঙ্কর, অনেকের ক্ষেত্রেই তো সেটা সম্ভব হয়ে ওঠে না, হয়তো তারা পরবর্তীকালে দেখা গেল একটা জায়গায় গিয়ে থেমে গেল। সাপোজ আমি ধরে নিচ্ছি কেউ একজন আর্টস গ্র্যাজুয়েট হলো, বিএ পাস করলো, এবং বিএ পাস করবার পর সে এবারে কোথায় যাবে, কোন দিকে যাবে, ঠিক কথা, কোন কোন জায়গায় তার অপশন রয়েছে? অনেক অপশন আছে। মানে আজকে খুব মজার ব্যাপার, এমএতেও চান্স পেল না, আমি সেটাও আপনাকে বলে দিলাম। আমি ওটাই বলছি, দেখুন শিক্ষাটা, পড়াশোনা এবং শিক্ষা দুটো একটু আলাদা হয়ে গেছে। মানে কেন বলছি, পড়াশোনাটা হচ্ছে ডিগ্রির জন্য, শিক্ষাটা হচ্ছে কিন্তু পেশার জন্য। আমি কিন্তু আজকে অনেক কিছু শিখতে পারবো যেটা আমি আমার পেশাতে লাগাতে পারি, যেটা আমি আমার কাজের জন্য প্রযোজ্য মনে করি, এবং আমার কাজটা ভালো করে আমি যাতে করতে পারি। এই জিনিসটা কিন্তু খুব দরকার হয়ে পড়েছে। এবং শিক্ষা আর পড়াশোনাটা আমি একটু আলাদা করে যদি বলি, বিএ পাস করা মানে তো একটা কিছু শেষ হয়ে যায়নি, ও তো একটা গ্র্যাজুয়েট ডিগ্রি পেয়ে গেছে। এরপরে তো অনেকগুলো লাইন খোলা আছে, ও তো সরকারি চাকরি থেকে আরম্ভ করে ব্যাংক চাকরি আছে, কম্পিউটারে গ্রাফিক্স আছে, জার্নালিজম আছে, হোটেল ম্যানেজমেন্ট আছে, হসপিটালিটি সেক্টর আছে, আপনার মিডিয়া ওপেন আছে। মানে আপনাকে আমি বলতে পারি 500 থেকে 700 ক্যারিয়ার শুধু একটা হিউম্যানিটিস পড়া ছেলে মেয়ের কিন্তু আছে। কোনো হতাশ হওয়ার কোনো কারণ নেই। এই বিএ পাস করা কিংবা বিকম পাস করা কিংবা বিএসসি পিওর সায়েন্স পাস সাবজেক্ট যারা নিয়ে পড়ছে,
প্রচুর ক্যারিয়ার অপশন আছে। একটু যদি নিজের দিকে বোঝে যে ওদের মধ্যে কি দক্ষতা আছে, সেটা কি যদি মানে চলতে পারে এবং শিখতে আরম্ভ করে, ব্যাস ক্যারিয়ার দাঁড়িয়ে যাবে। আলটিমেটলি কি চায়, আমি নিজের পায়ে দাঁড়াবো, একটা চাকরি পাবো, চাকরিটা ভালো করে যাতে করতে পারি, এবং ভালো করে চাকরিটা যদি আমি করতে পারি অটোমেটিক্যালি আমার গ্রোথ হবে, কাজটাও ভালো হবে, আমারও গ্রোথ হবে, মানে জব স্যাটিসফ্যাকশন যেটাকে বলি ওটাও হবে এবং আমারও ক্যারিয়ার গ্রোথ হবে। এই জিনিসটাকে আমি যদি ম্যাচ করে দিতে পারি তাহলেই তো হয়ে গেল আমার, মানে অনেক সুবিধে হয়ে গেল। মানে আজকে চাষি ভাইয়ের ছেলে চাষ শিখছে না, সে কম্পিউটার আর ইংলিশ গ্রামে শিখে সে শহরের দিকে আসতে চেষ্টা করছে, কিন্তু আমি আপনাকে অনেক জায়গায় দেখাতে পারি, কারণ আমি গ্রামে গঞ্জে যাই, সেখানে হয়তো ওর বাবা যে চাষ কিংবা হাতের কাজ জানে সেটাতে উনি 15-20 হাজার টাকা মাস গেলে কামান। হ্যাঁ, কিন্তু ওই ছেলে ওই মাধ্যমিক করেছে, ফার্স্ট জেনারেশন লার্নার, সে কিন্তু শহরে এসে একটা কুরিয়ার সার্ভিসে চাকরি করছে, কিন্তু একটা সিকিউরিটি গার্ড, 4,000-5,000 টাকা মাইনে। এই অনুষ্ঠান চলাকালীন অবশ্যই আপনারা ফোন করতে পারেন মিস্টার জি জয়শঙ্করের সঙ্গে আপনার কেরিয়ার নিয়ে। আপনারা কিন্তু যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কথা বলতে পারেন সরাসরি। এই অনুষ্ঠানে একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অপেক্ষা করছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি পায়েল রায় বলছি, আমি মালদা থেকে বলছি। বলুন পায়েল দেবী। হ্যাঁ, বলছি যে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি, এই রিসেন্ট পরীক্ষা মার্চে। তো আমি এরপর কি নিয়ে অনার্স আর কি, বেঙ্গলি অনার্স, এরপর আমি কি নিয়ে গেলে পরে আমার সুবিধা হবে? আমার ইচ্ছা জার্নালিজম নিয়ে যাওয়া, জার্নালিজম লাইনে যাওয়া, সেটা কি আমার পক্ষে কমফোর্টেবল হবে? আপনি কি লিখতে ভালোবাসেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি এবং আপনি লেখালেখি করি আর কি। লেখালেখি করেন, মানে আপনি কলেজ ম্যাগাজিন কিংবা স্কুল ম্যাগাজিনে লেখালেখি করেন? হ্যাঁ, কলেজ ম্যাগাজিনে লেখালেখি করে, তাছাড়া ওই যে সাপ্তাহিক পেপার গুলোতে আর কি ওই গল্প টল্প লেখা কিছু, মানে টুকটাক আর কি, খুব বেশি নয়, টুকটাক। খুব ভালো, তার মানে আপনি চেষ্টা করছেন আর এবং আপনার একটা ফ্লেয়ার আছে এদিকে। তা একটা কাজ করতে পারেন আপনি, ইমিডিয়েটলি যেটা হচ্ছে জার্নালিজমের যে কোনো একটা কাজ ধরে নিতে পারেন, এবং সেকেন্ড হচ্ছে আপনি মাস্টার্সটা জার্নালিজম নিয়ে পড়লে আপনার সুবিধা হবে, কারণ মাস কমিউনিকেশনটা শিখে রাখা, জার্নালিজমটা কী জিনিস, ওই শিক্ষাটা খুব জরুরি আপনার ক্যারিয়ারটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ পায়েল আমাদের সঙ্গে থাকার জন্য। আরো একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অপেক্ষা করছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ভাস্কর বলছি, শিলিগুড়ি থেকে। ভাস্কর বলছেন শিলিগুড়ি থেকে, বলুন। বলছি আমি উচ্চ মাধ্যমিক পাস, তো আমি মানে অটোমোবাইল সেক্টরে আমি কাজ করতে চাই, তো কি করতে হবে? আচ্ছা, আপনি কোন ইয়ারে হায়ার সেকেন্ডারি কমপ্লিট করেছেন? আমি 2011-তে। 2011-তে আপনি কমপ্লিট করেছেন। আপনি কি নিয়ে কমপ্লিট করেছেন হায়ার সেকেন্ডারি? আর্টস নিয়ে। আচ্ছা, আর্টস নিয়ে আপনি কমপ্লিট করেছেন হায়ার সেকেন্ডারি, এবং আপনি যেতে চাইছেন কোন সেক্টরে? অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল সেক্টরে যেতে চাইছেন। আপনার শিলিগুড়ির দিকে দেখবেন যে আইটিআই আছে। আচ্ছা স্যার জয়শঙ্কর, আমি আপনাকে একটু থামাচ্ছি। ভাস্কর অবশ্যই প্রোগ্রাম দেখবে, ভাস্কর শুনতে পাবে। আরো একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে, এবং তারপর আমরা অ্যানালিসিসটা একসঙ্গে করব। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার, আমি ধনঞ্জয় সরকার বলছি, উত্তর 24 পরগনা থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আমি এই মুহূর্তে বিবিএ 6th সেমিস্টারের স্টুডেন্ট স্যার। হ্যাঁ, বিবিএ ফিনান্সের। আচ্ছা আচ্ছা। হ্যাঁ স্যার, যে আমি এমবিএ করতে চাই, আমি কি কোনো সরকারি কলেজে কি এমবিএ করতে পারবো? এই মুহূর্তেও আমার একটা বলতে ভুলে গেছে যে আমি সিকিম মণিপাল ইউনিভার্সিটি থেকে ডিস্টেন্সে বিবিএটা করছি। আচ্ছা, আমি কি সরকারি কোনো কলেজ থেকে এমবিএ করতে পারবো? হ্যাঁ অবশ্যই করতে পারবেন, সরকারি ইউনিভার্সিটিগুলো থেকে এমবিএ গুলো করতেই পারবেন। আপনি শুনতে থাকুন। ধনঞ্জয়, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে ফোন করবার জন্য। হ্যাঁ, আমরা একটা করে যাই আগে। আমরা ভাস্করের প্রশ্নের উত্তরটা আগে দিই। হ্যাঁ, ভাস্কর, যে উচ্চ মাধ্যমিক তুমি আর্টস নিয়ে পড়েছো, তুমি অবশ্যই এই যে আইটিআই গুলো আছে সেগুলোতে অটোমোবাইল সেক্টরটাও আছে। আপনাকে একটু খুঁজে নিতে হবে ইন্টারনেটের মাধ্যমে যে কোন আইটিআইতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কিংবা অটোমোবাইল মেকানিক এর কাজ শেখানো হচ্ছে। সেখানে আপনি অবশ্যই জয়েন করে, এটা ওদের 1.5 বছরের প্রোগ্রাম, অ্যাপ্রেন্টিস হয়ে জয়েন করে তারপর আপনি অটোমোবাইল সেক্টরে অবশ্যই জয়েন করতে পারবেন। এবং ধনঞ্জয়, আপনি যেহেতু বিবিএ করছেন একটা ওপেন ইউনিভার্সিটি এসএমইউ থেকে, আপনি এটা আবার একটা ওপেন ইউনিভার্সিটিতে মাস্টার্সটা করতে পারেন, কিংবা আপনি যদি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান আপনাকে একটু চাকরি করে তারপর আপনার এমবিএটা, মানে ওই এক্সপিরিয়েন্সটা একটু করে নিয়ে তারপর আপনি আবার একটা প্রপার ইউনিভার্সিটিতে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন।
রেগুলার MBA এর জন্য। আপনি ভাস্করের ক্ষেত্রে যেটা বললেন যে 2011 ও কিন্তু হাই সেকেন্ডারি কমপ্লিট করছে, তো কোনো সেক্ষেত্রে অসুবিধা নেই। অটোমোবাইলের ক্ষেত্রে হ্যাঁ, ওর কত বয়স হবে, 20 বছর হয়তো। সো আবার একটু ITA তে আসতে হবে, মানে যেটা মাধ্যমিকের পরেই করতে পারতো, এটাই আমি বলছি। ও যদি 2008-9 যদি ওর কেরিয়ার গাইডেন্স হতো এবং ওর যে রুচিটা, আমি শুধু রুচিটা মিললে হবে না, ওর মানে একটা অটোমোবাইল মেকানিক হওয়া মানে গাড়ির তলায় মানে বডি ফিটনেস দরকার, হাত পা নোংরা করার দক্ষতা থাকা চাই, হ্যাঁ, এবং মেশিন সংক্রান্ত কিছু জিনিস, যে একটা নাট বোল্ট কি করে ঠিক করে কিংবা তেল কি করে বার করে আবার ঠিক করতে হয়, এই জিনিসগুলো থাকা দরকার। এবং পার্সোনালিটি, যে মানুষের সাথে মিশতে পারবে, এই জিনিসগুলো হলেই ও কিন্তু অটোমোবাইলের দিকে মেকানিক হতে পারবে। হ্যাঁ, সো এটা যদি 2008-এ গিয়ে যদি ওর অ্যাসেসমেন্টটা করা যেত, ওর দক্ষতাটা বোঝা যেত, ও কিন্তু 2 বছর এই উচ্চ মাধ্যমিকটা আর্টস না নিয়ে পড়ে ওটা নিয়ে পড়তে পারতো এবং এতদিনে হয়তো সে একটা দক্ষ একটা জায়গায় দাঁড়িয়ে অটোমোবাইল মেকানিক হয়ে যেতে পারতো। প্রথম যিনি কলার ফোন করেছিলেন পায়েল মালদা থেকে ফোন করেছিলেন এবং বেঙ্গলি অনার্স নিয়ে পড়ছেন, গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চলেছেন মার্চ মাসে, জার্নালিজমে নিয়ে তিনি পড়াশোনা হ্যাঁ, এটা খুব করতে ভাল চাচ্ছেন। লাগলো আমার। যদি দেখেন মেয়েটার যে ইচ্ছেটা, ওর দক্ষতা, ও কিন্তু অলরেডি লিখতে আরম্ভ করেছে, এটা খুব মজার ব্যাপার। মানে এই জিনিসগুলো খুব দরকার। আর এটাই আমার বলছি, যদি আমার মনে হয় যে আমি এই ক্যারিয়ারের দিকে, এই পেশার দিকে যেতে চাই, আমি জার্নালিস্ট হতে চাই, তাহলে তো আমি ক্লাস 8 থেকে লিখতে পারি। আজকে তো বাচ্চাদেরও অনেকগুলো কাগজ বেরোয়, সেগুলোতে আমি যদি লিখি আর আমার লেখাগুলো যদি লোকজন পছন্দ করে, কিংবা আমি স্কুল ম্যাগাজিনে যদি লিখি, অটোমেটিক্যালি কি হচ্ছে আমি বুঝতে পারছি আমার লেখাটা ইমপ্রুভ হচ্ছে, কিংবা আমি একদম লেখার দিকে আমার ঝোঁক নেই, আমি অটোমেটিক্যালি তাহলে আমার ক্যারিয়ারটাকে আবার রিপ্ল্যান করতে পারি। এই মেয়েটার আমার খুব ভাল লাগলো যে ও নিজে কিন্তু চেষ্টা করে ওর নিজের লাইনে ঢুকতে, এবং এটা আমার মনে হয় ও হাই সেকেন্ডারি কমপ্লিট করে ও জার্নালিজমে ঢুকে যেতে পারতো একদম না, অটোমেটিক্যালি বেঙ্গলি অনার্স করেছে, বেঙ্গলি অনার্স করেছে, ওই সময় ঢুকে গেলে আরো মানে এর সম্বন্ধে রপ্ত হয়ে যেত আমার মনে হয় জার্নালিজম নিয়ে, মানে কি কি অসুবিধা নেই, বাংলা নিয়ে পড়েও জার্নালিজমে ঢুকতে পারে, এখনো মাস কম ইয়েতে করতে পারে। আমরা যে জায়গাটা ছিলাম, আবারও আমরা চলে যাচ্ছি আলোচনায়। আমরা আর্টসের ব্যাপারটা নিয়ে আপনাকে আলোচনা করছিলাম যে গ্র্যাজুয়েশনের পর বিএ কমপ্লিট করেছে, তারপর কি করবে। আমরা চলে যাব একটুখানি কমার্সের ক্ষেত্রে। এমন অনেক স্টুডেন্ট থাকে এবং বেশিরভাগ স্টুডেন্টকে আমরা দেখেছি যে গ্র্যাজুয়েশনে কমার্স নিয়ে পড়লো এবং তারপরে থেমে গেল গিয়ে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, বিকম পাস, ব্যাস ঠিক আছে, এরপরে আর এগোতে চায় না। কেউ কেউ হয়তো বা এগোয়, কাস্টিং বা চ্যাটার্ড করে, কেউ কোম্পানি সেক্রেটারিশিপ করে, সেটাও একটা সীমিত জায়গায় গিয়ে তারপরে আর এগোতে পারে না, থেমে যায়, আর ছেড়ে দেয়, আগ্রহ হারিয়ে পড়ে, আমি আর এগোতে পারছি না, আমি ফেল করছি, এত 2বার পরীক্ষা দিয়েছে, ফেল করছি, আর আমি পড়বো না। কি করবে তারা? হ্যাঁ, মানে একটু জিনিসটা বুঝতে হবে যে 22-23 বছরের যে ছেলেমেয়েরা যারা গ্র্যাজুয়েশন শেষ করে এই ধরনের প্রফেশনাল ডিগ্রির দিকে এগিয়ে যাচ্ছে, তাদের কিন্তু খুব দরকার এমার্জেন্সি হিসেবে আমি বলবো যে নিজেকে আগে একটা মানে কারেক্ট ক্যারিয়ার অ্যাসেসমেন্ট করা, যে ওর মধ্যে কি দক্ষতা আছে। নইলে আবার যদি একটা ভুল ডিসিশন নেয়, মানে কমার্স পড়ে সিএ চেষ্টা করলাম কি এই প্রফেশনাল ডিগ্রিগুলো চেষ্টা করলাম, তারপর পিছিয়ে এলাম, তো সময় চলে গেল। কারণ তার পেছন কিন্তু আবার লক্ষ লক্ষ ছেলে মেয়ে কিন্তু গ্র্যাজুয়েট বেরোচ্ছে, তারা চাকরির জন্য দৌড়চ্ছে, তো রেসে তো ওরা পেছিয়ে যাচ্ছে। সো এই জিনিসটা যত তাড়াতাড়ি ওরা রিকভার করে নিজের লাইনটাকে ঠিক করে নিতে পারে, তত ওদের ভালো হবে। ওকে, মানে ওদের একটা ক্যারিয়ার অ্যাসেসমেন্ট করে, তাদের সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট করে, তাদের ইন্টারেস্ট, অ্যাপটিটিউড এবং পার্সোনালিটিটা জেনে কারেক্ট মানে রিকারেক্ট করাটা খুব দরকার। মানে আমার মানে সিনসিয়ার রিকোয়েস্ট হবে ওদের কাছে যে ঠিক করে প্ল্যান করে নিক। আমি আপনাদেরকে জানাবো যে আরো একজন দর্শক বন্ধু ফোন আছে, আমি তারপরে সেই আলোচনায় আমি যাচ্ছি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? বেহালা থেকে দীপক অধিকারী বলছি। কোথা থেকে? বেহালা থেকে। বেহালা থেকে দীপক অধিকারী বলছেন, বলুন আপনার প্রশ্ন। হ্যাঁ, বলছি আমি 2010-এ গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, ঠিক আছে, কমার্সে। তারপরে ওই গ্র্যাজুয়েশন করতে করতে মিডিয়া স্টাডিজ করেছিলাম। মিডিয়া স্টাডিজ বলতে ওই টেকনিক্যাল মিডিয়াতে, যেমন আমি এডিটটা শিখেছিলাম আর কি, ঠিক আছে। তো তারপর আমি এডিটে যেমন বিয়েতে চাকরি করা সেরকম করি, কিন্তু আজকাল যেরকম জিনিসপত্র চলছে, মানে আমাদের ওভারঅল মিডিয়া সার্কেলের, তো অ্যাঙ্কার বলুন, এডিটর বলুন, যেটাই বলুন আর কি, তো সেই জায়গা থেকে এখন যদি আমি ওটা থেকে বেরিয়ে যেতে চাই, তো সেটা কিরম ভাবে কি করা যাবে আর কি?
দীপক, আচ্ছা আমি একটু উত্তরটা আপনি দিই। এটা থেকে বেরিয়ে যেতে চাইছেন, বেরিয়ে মানে আপনি আপনার কি কোনো ইচ্ছে আছে কোনো জায়গায় যাবার? এক্স্যাক্টলি। হ্যালো দীপক, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছেন দীপক? হ্যাঁ, আপনার কি মনোগত ইচ্ছে আছে কোন জায়গায় যাবার, এরকম কোনো ইচ্ছে কি আপনার রয়েছে? না 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 না, আমার তো ইচ্ছে নেই, কারণ এটা আমার ভালো লাগা ভালোবাসার জায়গা। আচ্ছা, এডিটটা আপনার হচ্ছে কি আপনার ভালোবাসার জায়গা, আপনার এই মুহূর্তে বেরোবার ইচ্ছে নেই, কিন্তু আপনি বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি বলছেন এখান থেকে বেরিয়ে যাওয়াই ভালো, তাই তো? কিন্তু আপনি দিকভ্রান্ত, কোথায় যাবেন ভেবে পাচ্ছেন না। দীপক বাবু, আপনি শুনতে থাকুন আমাদের এই। আচ্ছা, 2010-এ আপনি যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলেন ওটা কি নিয়ে করেছিলেন? কমার্স নিয়ে। কমার্স নিয়ে। আচ্ছা দীপক বাবু, আপনি আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, দেখতে থাকুন, আপনি অবশ্যই আপনার উত্তর পেয়ে যাবেন। আরো একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অপেক্ষা করছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? দেবাশিস দেববর্মন বলছি, শিলিগুড়ি থেকে। বলুন দেবাশিস। হ্যাঁ, বলছিলাম আমি এমবিএ থার্ড সেম ব্যাংকিং নিয়ে করছি। আচ্ছা, আরেকটা সেম বাকি রয়েছে, তারপরে আমি কি কোনো সরকারি প্রতিষ্ঠানে যোগাযোগ বা কোনো চাকরি সূত্রে যেতে পারবো? ধন্যবাদ। হ্যাঁ দেবাশিস, হ্যাঁ দেবাশিসের প্রশ্নটা, দেবাশিসের প্রশ্নটা আগে একটু উত্তর দিয়ে দিই। অবশ্যই এমবিএ এর পরে তুমি সরকারি চাকরির দিকে যেতেই পারো, যেহেতু ফাইন্যান্স নিয়ে করছো, ব্যাংকিং নিয়ে। ব্যাংকের চাকরিগুলো তো অবশ্যই খোলা আছে, এবং যদি চাও, মানে আমি জানি না তোমার গ্র্যাজুয়েশন কি নিয়ে, এবং যদি চাও তুমি, তোমার বয়স যদি থাকে, তাহলে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাগুলো অবশ্যই দিতে পারে। অবশ্যই দিতে পারে। দীপক অধিকারী বেহালা থেকে যিনি করেছিলেন যে এই সময় দিকভ্রান্ত, কিন্তু এডিটটা তার মনোগত ইচ্ছে, কিন্তু এখন উনি বেরোতে চাইছেন। হ্যাঁ, এবার একটু দীপক আপনাকে নিজে একটু বুঝতে হবে যে কেন বেরোতে চাইছেন। কি মার্কেট খারাপ এডিটর? আমার তো মনে হচ্ছে মিডিয়া তো বেশ ভালো হচ্ছে, আরও বাড়ছে, এবং সেখানে মানে এডিটোরিয়াল সেকশনে অনেকগুলো ইমপ্রুভমেন্টও হচ্ছে, নতুন নতুন টেকনোলজি আসছে, এবং মোবাইল প্ল্যাটফর্মে যেতে পারেন, ইন্টারনেট প্ল্যাটফর্মে যেতে পারেন, প্রচুর কাজ এগোচ্ছে। সুতরাং আপনি একটু যদি দেখেন, আপনি যে লাইনটা এত দূর এসছেন, মানে 3-4 বছর অলরেডি চাকরিও করেছেন, সেখানে আপনি নিজে একটু দেখুন না, ওই লাইনেই অনেকগুলো অপশন আছে, যেহেতু এটা ভালোবাসার জায়গা। হ্যাঁ, কারণ অলরেডি ওর 24-25 বছর বয়স হয়ে গেছে, এবং তাকে এই সময় চিন্তা ভাবনা একটু ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা মিস্টার জি জয়শঙ্করের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন 9231060777 এই নম্বরে। আপনাদেরকে আরো একবার বলছি, 9231060777 এই নম্বরে যোগাযোগ করতে পারেন, মেল করতে পারেন JAISHANKARG jayashankarg@hotmail.com। আপনার ক্যারিয়ার সংক্রান্ত প্রশ্ন আপনি সেখানে করতে পারেন, বা আপনি ফোনও করতে পারেন। সেই সঙ্গে জানিয়ে রাখি, অসংখ্য ধন্যবাদ মিস্টার জে জয়শঙ্করকে আমাদের এই অনুষ্ঠানে থাকবার জন্য। ক্যারিয়ার কথা নিয়ে আপনাদেরকে জানাই সেই সঙ্গে ক্যারিয়ার কথা আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ। আপনি দেখছেন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ। আলিশান এখন বেহালা, লেকটাউন, সল্টলেক, DLF 2 এবং কামালগাজীতে। হোম ডেলিভারি 033-6506-6666। ঐতিহাসিক গৌড় আদিনাথ মালদা শহরে বেড়াতে আসা এখন খুব সহজ। ভাবছেন কোথায় থাকবেন? বিলাসবহুল থাকা, খাওয়া এবং কনফারেন্স রুমের সুব্যবস্থা সহ এই প্রথমবার রবীন্দ্র ভাবনায় হোটেল গীতাঞ্জলি। আমাদের ঠিকানা হোটেল গীতাঞ্জলি, নেতাজিপুর শপিং কমপ্লেক্স, 3য় তল, NS রোড, মালদা। আমাদের ফোন নাম্বার 03512254433 এবং আমাদের বুকিং নাম্বার 9593200166। বাংলার ফুটবলের অবক্ষয়ের সঙ্গে সঙ্গে ঐতিহ্য হারিয়েছে ভারতীয় ফুটবলের ব্লু রিব্যান্ড IFA শিল্ড। হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনা যাবে কি? স্টুডিওতে জমজমাট আলোচনায় IFA সচিব উৎপল গঙ্গোপাধ্যায়, প্রাক্তন ফুটবলার সমরেশ চৌধুরী ও সুমিত মুখোপাধ্যায় এবং শিল্ডের স্পন্সর উন্নয়ন গ্রুপের চেয়ারম্যান পার্থ প্রতিম ঘোষ দস্তিদার। দেখুন ফুটবল আড্ডা, আজ রাত 8টায়। আপনি কি বাংলা নিউজ চ্যানেলে সবথেকে পরিচিত মুখ হতে চান? 31 জানুয়ারি থেকে বইমেলার শেষ দিন পর্যন্ত চলে আসুন হাই নিউজের 123 নম্বর স্টলে। বেলা 2টো থেকে 4টের মধ্যে আপনার নাম নথিভুক্ত করুন, আর তারপর হইচই করে নেমে পড়ুন অডিশনে। প্রতিদিন 20 জন করে হবু অ্যাঙ্কার এই সুযোগ পাবেন। তাহলে আর দেরি কেন? আসুন, যোগ দিন অ্যাঙ্কারের খোঁজে হাই নিউজ। বইমেলায় 31 জানুয়ারি থেকে প্রতিদিন বিকেল 4টে, 123 নম্বর স্টলে।
ওয়াইল্ড লাইফের উপর আন্তর্জাতিক মানের বাংলা পত্রিকা বন্যপ্রাণী বইমেলায় স্টল নাম্বার 373, স্টার জলসা এবং জি বাংলা স্টলের ঠিক মাঝখানে। এছাড়াও